ভারতের একটা কূটকৌশল বাংলাদেশ নিয়ে থাকবে। বাংলাদেশ তাদের প্রতিবেশী, তো প্রতিবেশী দেশকে হাতছাড়া করা, নিজেদের আদর্শ বা চিন্তা লক্ষ্য থেকে বিচ্যুত হতে তারা দিতে চাইবে না। কিন্তু ভারতের সেই কূটকৌশলে পা আমরা যদি না বুঝে দিই, সেটা আমাদের জন্য সতর্কতার ব্যাপার। আর যদি বুঝে শুনে দিই যে হ্যাঁ, আমি ক্ষমতাসীন হওয়ার জন্য বা ক্ষমতায় গিয়ে আরেকটি বড় পরাশক্তির মতো বসে থাকার জন্য আমার ভারতকে প্রয়োজন, ভারত ছাড়া বাংলাদেশ চলবে না, এই মনোবৃত্তি নিয়ে যদি কেউ রাজনীতি করেন, তাহলে সেটাকে প্রতিহত করা জনগণের আবারও একটি দায়িত্ব হয়ে যাবে। বর্তমান রাজনীতিতে দুই পক্ষই এখন মুখোমুখি অবস্থান করছে, এতে কি ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা করছেন কিনা আপনি? রাজনৈতিক প্রতিপক্ষ তো থাকবেই। রাজনীতিতে এক পক্ষের তো রাজনীতি হয় না। আর নির্বাচনী রাজনীতি যেটা, সেটাকে সামনে রেখে একটু মুখোমুখি অবস্থান হবে, তা না হলে প্রতিদ্বন্দ্বিতা কীভাবে হবে? কিন্তু সেটি করতে গিয়ে আমাদের রাজনৈতিক পক্ষগুলো যদি ভুলে যান যে আমরা একটি বিরাট ফ্যাসিবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করেছি, দেশটাকে গঠন করা এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের কর্তব্য, সেটি ভুলে গেলে সমস্যা হতে পারে। আর যদি মনে রাখেন যে না, আমরা প্রতিদ্বন্দ্বিতায় বা প্রতিযোগিতায় যে এগিয়ে যাই, অন্তত ফ্যাসিবাদকে আবারও পুনঃপ্রতিষ্ঠিত হতে দেব না, পুরনো ফ্যাসিবাদকে ফিরতে দেব না, এবং নতুন করে কোনো ফ্যাসিবাদ জন্ম নিতেও আমরা দেব না। এই প্রত্যয় এবং প্রত্যাশা এই জাতির আছে। এই প্রত্যাশার অনুকূলে যারা কাজ করবেন, জাতি তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, হয়তো বা তাদেরকে গ্রহণ করবে। আর কেউ যদি স্পষ্টভাবে এভাবে বোঝান যে তারা নতুন ফ্যাসিবাদ হতে যাচ্ছেন, অথবা পুরনো ফ্যাসিবাদের ফিরে আসার কোনো সুযোগ তৈরি করে দিতে চাচ্ছেন, সেই রাজনীতিটা বেশি দিন চলবে না। একসময় জাতি এটা বুঝে যাবে এবং সন্দেহ থেকে এটা প্রমাণিত হয়ে যাবে। তখন এদেশের মানুষ যেভাবে প্রতিহত করতে হয় সেটা করবে। আরেকটি বিষয় আমরা জানতে চাই যে ভারত চেয়েছিল যে বাংলাদেশের গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে একটি বিভেদ তৈরি করে দিবে। তাহলে কি বর্তমান যে আপনি যে বলেছেন যে যদি নতুন করে কেউ ফ্যাসিবাদ হয় বা তাহলে কি আমাদের রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক এখন যে অনৈক্য সৃষ্টি হয়েছে, আমরা কি সেই পথেই হাঁটছি কিনা? বাহ্যত এরকমই তো মনে হয়, অনেকটা এরকম মনে হয়। ভারতের একটা কূটকৌশল বাংলাদেশ নিয়ে থাকবে। বাংলাদেশ তাদের প্রতিবেশী, তো প্রতিবেশী দেশকে হাতছাড়া করা, নিজেদের আদর্শ বা চিন্তা লক্ষ্য থেকে বিচ্যুত হতে তারা দিতে চাইবে না। কিন্তু ভারতের সেই কূটকৌশলে পা আমরা যদি না বুঝে দিই, সেটা আমাদের জন্য সতর্কতার ব্যাপার। আর যদি বুঝে শুনে দিই যে হ্যাঁ, আমি ক্ষমতাসীন হওয়ার জন্য বা ক্ষমতায় গিয়ে আরেকটি বড় পরাশক্তির মতো বসে থাকার জন্য আমার ভারতকে প্রয়োজন, ভারত ছাড়া বাংলাদেশ চলবে না, এই মনোবৃত্তি নিয়ে যদি কেউ রাজনীতি করেন, তাহলে সেটাকে প্রতিহত করা জনগণের আবারও একটি দায়িত্ব হয়ে যাবে। কিন্তু বিষয় হচ্ছে যে ঠিক সেরকম হতে যাচ্ছে কি না আমরা এখনও নিশ্চিত করে বলতে পারবো না। কারণ রাজনীতিতে একটু অনেক সময় একটু অভিনয়ের মতো চলে। হ্যাঁ, মানে রাজনৈতিক নেতৃবৃন্দ ভেতরে কী রেখেছেন, তাদের ভাবনা কী আছে, এটা অনেক সময় প্রকাশ হয় না। তারা মাঠের রাজনীতি ধরে রাখার জন্য, হ্যাঁ, বা শুধু একটু প্রতিপক্ষ সাজার জন্য অনেক সময় কিছু ভূমিকা পালন করেন। কিন্তু ভেতর থেকে তারা যদি ঐক্যবদ্ধ থেকে থাকেন, তাহলে সেই ঐক্যটা সহজে ভাঙবে না আশা করি, এবং সেটাকে ভাঙতে দেওয়া যাবে না। এবং ঐক্য ভাঙার জন্য যদি কোনো ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র প্রমাণিত হয়, তাহলে এটাকে মানে কঠোর হাতে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুরক্ষার জন্যে জাতিকে পুনরায় ঐক্যবদ্ধ হয়ে সেই অপশক্তিকে বিচ্ছিন্ন করে দিয়ে তাকে পরাহত করতে হবে। কারণ এই ধরনের কোনো অপচিন্তার শক্তি যেন আমাদের সঙ্গে ঐক্যের মধ্যে মুনাফেকের মতো ঢুকে বসে না থাকে, সেটাও তো আমাদের নিশ্চিত করতে হবে। জি জি। আরেকটি বিষয় আমরা জানবো যে জুলাই সনদ নির্বাচনের আগে যে আগামী যে নির্বাচনটা হবে ফেব্রুয়ারিতে, যে ঘোষণা করা হয়েছে, এই নির্বাচনের আগে জুলাই সনদটা বাস্তবায়ন করা কতটা জরুরি বলে আপনি মনে করছেন? জুলাই সনদ হচ্ছে এই জুলাইয়ের যে আন্দোলন, যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান সংশ্লিষ্ট যত কিছু যাবতীয় ঘটনা ঘটেছে বাংলাদেশে, যার যে ভূমিকা আছে, এইগুলোকে একটা ঐতিহাসিক স্বীকৃতি দেওয়া, যেন এইগুলি কখনো অপরাধ হিসেবে গণ্য না হয়, বিশৃঙ্খলা হিসেবে গণ্য না হয়, বা দেশের আইন লঙ্ঘন হিসেবে গণ্য না হয়। সেটা যদি হয়, হ্যাঁ, তাহলে আমাদের মুক্তিকামী যারা আন্দোলনকারী, হ্যাঁ, শহীদরাও অপরাধী হয়ে যাবেন দেশে বিশৃঙ্খলার অপরাধে। তো এটাকে আইনগতভাবে একটা ভিত্তিমূলে দাঁড় করানোটা জরুরি। কারণ নির্বাচন যখন হবে, তখন কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক পক্ষ ক্ষমতাসীন হবেন,
তারা যে এটাকে গুরুত্ব আরোপ করে এটা বাস্তবায়ন করবেন এটা আমরা নিশ্চিত করে বলতে পারি না। এবং যদি এই ক্ষেত্রে কোনো ভুল হয়ে যায়, এটাকে যদি না করা হয়, তাহলে এই জুলাইটা মিথ্যে হয়ে যাবে এবং জুলাইয়ের এই আন্দোলন হয়ে যাবে একটি মানে দেশবিরোধী, আইনশৃঙ্খলা বিরোধী, সন্ত্রাসবাদী একটি কার্যক্রম হিসেবে এটা চিহ্নিত হয়ে যাবে। এবং আমাদের যারা মুক্তি সেনানী, আমাদের এই যুগের তারুণ্য, তারা এখানে অপরাধী সাব্যস্ত হবেন। এই রিস্কে তো যাওয়া যায় না। কাজেই নির্বাচন বা দেশের নতুন করে পুনর্গঠনের যে সূত্রপাত শুরুতেই এই জুলাইকে এস্টাবলিশ করা দরকার। অতি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে ইসলামপন্থীদের ভোট একটি প্রতীকে নেয়ার যে প্ল্যান চলছে, এই প্ল্যানটিকে আপনি কিভাবে দেখছেন? আপনি একজন এটা নিশ্চয়ই ভালো। ইসলামপন্থী দল, একাধিক দল, অনেক দল। প্রথমত ইসলামপন্থী দল এতগুলি কেন হলো? ইসলাম তো একটাই। এতগুলি হলো কারণ এটা তো ইসলামী রাজনীতি, আর রাজনীতিতে কর্মপদ্ধতি এবং কর্মকৌশল সব নেতৃবৃন্দের, সব নেতৃত্বের এক হয় না। কাজে বিভিন্ন কর্মপদ্ধতিগত কারণে আমাদের ইসলামী রাজনৈতিক দলগুলি মানে বিভক্ত, বিভিন্ন নামে বিভিন্ন। কিন্তু যদি আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, ইসলামী শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং সামগ্রিকভাবে ইসলামের যে সৌন্দর্য, উপকার, এটা আমরা জনগণকে পৌঁছাতে চাই, তাহলে ক্ষমতাসীন হতে হবে। ক্ষমতার বাইরে থেকে তো আর আমি জনগণকে সেবা দিতে পারবো না, রাষ্ট্রীয় সেবা দিতে পারবো না। ক্ষমতাসীন হতে হলে ইসলামপন্থী সমস্ত দল এবং শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা কিন্তু আরও 20-25 বছর আগে থেকে মানে একজন কবি এবং চিন্তক হিসেবে আমার এটা পরামর্শ ছিল এবং আমি অনেক লেখায়, অনেক সঙ্গীতে, অনেক বক্তব্যে আলোচনা করেছি। যদি এটা বাস্তবায়ন হয় আমি খুব খুশি হব। ইসলামপন্থী দলগুলো এক জায়গায় আসবেন এবং জনগণ যখন, কেউ যদি জনগণের যে অংশটা মনে করবে যে না, আমরা ইসলামের বাইরে অন্য কাউকে, অন্য কোনো মতবাদ বা আদর্শকে আমরা রায় দেব না, রায় দেব ইসলামের পক্ষে, তখন যেন তার বিব্রত হতে না হয় যে ইসলামের পক্ষে রায়টা দিব, বাক্স তো এখানে 5টা, আমি কাকে দিব? হ্যাঁ, এই বিভ্রান্তি থেকে জনগণকে একবার রেহাই দিয়ে আমরা চেষ্টা করে দেখতে পারি যে ইসলামপন্থীদের একটা বক্স, সেই বক্সে দেশের কত পার্সেন্ট মানুষ আগ্রহ করে ভোট দেন সেটা দেখা দরকার। দেখার জন্য একটি বাক্স হওয়া দরকার। জি জি। সেই ক্ষেত্রে জামায়াতের সঙ্গে চরমোনাই বা কৌমি ঘরানার আলেমদের সঙ্গে জোট হওয়ার কতটুকু সম্ভাবনা আছে বলে আপনি মনে করছেন? সম্ভাবনায় পড়ে যাব। বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা যদি করতে হয় এবং সেখানে যদি বিপুল জনসমর্থন পেতে হয়, তাহলে 3টা শক্তিকে ঐক্যবদ্ধ হওয়া লাগবেই। এই ব্যাপারটা এই জুলাই, এই 24, এই পট পরিবর্তন, এগুলি যখন কেউ কল্পনাও করেনি, তখন আমার একটা বই প্রকাশ হয়েছিল, কোন পথে বাংলাদেশ। জি। সেই কোন পথে বাংলাদেশ বইয়ের মধ্যে একদম স্পষ্টভাবে লেখা আছে যে ইসলামপন্থীরা যদি ক্ষমতাসীন হতে চান, জনমত সেদিকে যদি তারা আনতে চান, তাহলে 3টা শক্তিকে এক হতে হবে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং হেফাজতে ইসলামী কোনো রাজনৈতিক সংগঠন নয়, কিন্তু হেফাজত ঘনিষ্ঠ যে রাজনৈতিক দলগুলো আছে, হ্যাঁ, কওমি ধারার, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এগুলির আবার অংশ আছে, জমিয়তে উলামা ইসলাম সহ, হ্যাঁ, এই সবগুলো শক্তিকে এক হতে হবে। এই সবগুলো শক্তি যখন এক হবে, তখন আমরা জনগণের কাছে যেতে পারবো, বলতে পারবো যে আপনারা ভোটটা দেন। এবং সেটি যখন বাস্তবায়নের একটি আলাপচারিতা, একটি মানে সম্ভাবনা দেখতে পাচ্ছি, তখন ভালো লাগছে যে ধারণাটা এবং যে ইয়েটা ছিল, রাজনৈতিক পরামর্শটা আমার ছিল, সেদিকে ইসলামী দলগুলো হাঁটছে। এবং আমি চাই যে এটা বাস্তবায়ন হোক, এর মধ্যে কোনো বাধা বিপত্তি আর না আসুক। এটার সাথে আমার আরেকটি ছোট্ট একটি প্রশ্ন আছে যে হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি আমির রয়েছেন, আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী, উনি বলেছেন যে জামায়াতের সাথে তাদের কোনো ঐক্য হবে না এবং মানে জামাতকে উনি মানে জামাত কোনো ইসলামিক দল না, এরকম মন্তব্য উনি করেছেন। মানে জামাত ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে, এরপরে সুন্নিয়াত ধ্বংস হয়ে যাবে, এরকম একটি কমেন্ট ওনার আছে। তো এইটা নিয়ে যদি উনি তো জাতির সেরেতাজ, তিনি বর্তমান বাংলাদেশের এবং বিশ্বে একজন গভীরতম ইসলামী পণ্ডিত এবং আলেমে দ্বীন, এবং তিনি অত্যন্ত বয়স্ক প্রবীণ মানুষ। তার ব্যক্তিগত ধারণা এবং ব্যক্তিগত আশঙ্কা যদি এটা হয়ে থাকে, জামাত ইসলামীর কর্তব্য হবে, দায়িত্ব হবে এই ধারণা থেকে নিজেদেরকে মুক্ত প্রমাণ করা, যে না না, আমরা কওমিদের সঙ্গে আছি, পাশে আছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে আমাদের আকীদাগত, বিশ্বাসগত কোনো পার্থক্য নেই। যে সন্দেহটা উনি করছেন, এই সন্দেহটা দূর করার দায়িত্বটা কার?
জামাতে ইসলামের, আমি মনে করি জি। তারা প্রমাণ করবেন যে হুজুর যেটা বলেছেন এটা ওনার একটা আশঙ্কা, কিন্তু আসলে আমরা এরকম নই, এটা প্রমাণ করতে হবে জামাতে ইসলামীকে। আরেকটা কথা হচ্ছে যে রাজনৈতিক ঐক্যের ব্যাপারটা তো ভিন্ন ব্যাপার। এখানে রাজনৈতিক ঐক্য যখন কয়েকটা দলের মধ্যে হয়, আদর্শিক মত পার্থক্য থাকে, চিন্তা ভাবনা এবং আগে আগে যেটা বললাম কর্মপদ্ধতিগত কৌশলগত পার্থক্য থাকে। এখন বাংলাদেশের ইসলামী শক্তিগুলো, কওমি ঘরানার রাজনৈতিক দলগুলো, হেফাজত সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো তো বিএনপির সঙ্গেও ঐক্য করেছে, করে নাই? বিএনপিকে কি ইসলামী দল মনে করব আমরা? বিএনপি কি ঘোষণা দিয়েছে যে আমরা ইসলাম প্রতিষ্ঠা রাজনীতি করি? তা তো নয়, তাই না? এমনকি আমি একটা তথ্য শেয়ার করি যে হেফাজত ঘনিষ্ঠ যে খেলাফত মজলিস, যেটা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির ছিল যে অংশটা, সেই খেলাফত মজলিস তো আওয়ামী লীগের সঙ্গেও একবার যুক্ত হয়েছিল রাজনৈতিকভাবে। এটা সম্ভবত 2004 থেকে 2006 মধ্যে হবে। হ্যাঁ, বিএনপি যখন ক্ষমতাসীন হলো 4 দলীয় জোট নিয়ে, তখন 4 দলীয় জোটে বিএনপি ক্ষমতাসীন হওয়ার পর জামাতে ইসলামী থেকে 2 জনকে মন্ত্রিত্ব দেওয়া হলো। হ্যাঁ, আমাদের সম্ভবত কৃষি মন্ত্রণালয় আর যেন কোন একটা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। হ্যাঁ, মৌলানা মতিউর রহমান নিজামী কৃষি মন্ত্রী ছিলেন, আর সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। কিন্তু ইসলামী ঐক্য জোট থেকে কোনো মন্ত্রী করা হলো না কাউকে। তো সেটাও একটা দুঃখের ব্যাপার ছিল, একটা প্রতিবাদের ব্যাপার ছিল। সেই সব বিষয় থেকে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের যে খেলাফত মজলিস, ঠিক আওয়ামী লীগের সঙ্গে একটা জোটবদ্ধ তারা হয়েছিলেন, শর্ত সাপেক্ষে কিন্তু হয়েছিলেন। তো রাজনৈতিক জোটটা এরকম হয়ে যায়। হ্যাঁ, বিএনপির সঙ্গে হয়েছিল, জাতীয় আওয়ামী লীগের সঙ্গেও হয়েছিল, এবং এটার পেপার কাটিং এটা প্রমাণ আছে। তো জামায়াতের সঙ্গে যদি এখন ইসলামী সব অন্যান্য দলের একটা জোট হয়, এবং সেটা যদি রাজনৈতিক জোট হয়, যে যারা নাকি স্পষ্টভাবেই ইসলামী রাজনীতি করেন না বলে থাকেন, বরং ইসলামী রাজনীতি বা ইসলামপন্থীদেরকে মৌলবাদ বা নানা রকমের দোষারোপ করে থাকেন, তাদের বিপক্ষে যদি জোট হয়, এবং সেই জোট যদি ইসলামপন্থীদের মধ্যে হয়, সেখানে জামাত ইসলামী থাকে এবং সমস্ত দল থাকে, এইটাকে রাজনৈতিক জোট মনে করেই সেটাকে আন্দাজ করতে হবে। এটাকে একেবারে আকিদাগত, একেবারে মানে মাসলাকগত সব দিক থেকে সবাই জোটবদ্ধ হচ্ছে তা তো না। জামাতের সঙ্গে দা কুমড়োর মতো সম্পর্ক এক হিসেবে দীর্ঘদিন ধরে চরমোনাই পীর সাহেব এবং ওনার অনুসারীদের। এরপরও তো একটা জোটের প্রসঙ্গে তারা কাছাকাছি এসছেন, এখন খুব কাছাকাছি আসছেন না? তো এরকম তো থাকবেই। হ্যাঁ, তো এটাকে বলা হয় ইত্তেহাদ মাল ইখতিলাফ। হ্যাঁ, সমস্ত ইখতিলাফ, ছোটোখাটো বিভিন্ন বিষয়ের যে মতপার্থক্য, এই মতপার্থক্য সহই মতানৈক্যে চলে আসা কোনো একটা বিষয়। রাজনৈতিক একটু সৌন্দর্যও বটে। সৌন্দর্য এবং রাজনীতি তো এটাই। রাজনীতি যদি করতে আসেন, আপনি রাজনীতি করতে চান, সেখানে আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন শক্তির সঙ্গে আপনার পূর্ণ বা সীমিত বা শর্ত সাপেক্ষ জোটে আসতে হতে পারে। এটা নির্বাচনমুখী জোট, এটা শুধু আন্দোলনমুখী জোট, অথবা একেবারে পুরো আন্দোলন না, নির্দিষ্ট একটা প্রসঙ্গ বা একটা ইস্যু নিয়ে জোট, এরকম কিন্তু হতে পারে। রাজনীতিবিদরা যেভাবে ভালো মনে করেন সেভাবে তারা আগাবেন। আরেকটি বিষয় আমরা আপনার কাছে জানতে চাই, যে সেটি হলো যে ভারতের মোদির বিরুদ্ধে বর্তমান ওই দেশের জনগণ সংগঠিত হচ্ছে, বাংলাদেশের মতো কি তারও পরিণতি হতে পারে কিনা, আপনি কি মনে করেন কিনা? বাংলাদেশের যে পরিণতিটা হয়েছে, এটা কিন্তু ইসলামপন্থীরা ঘটিয়েছেন ইসলাম বিরোধী কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য, বিষয়টা এরকম না। একজন জালিমকে নামানোর জন্য মাজলুমরা ঐক্যবদ্ধ হয়ে হঠাৎ একটা অভ্যুত্থান ঘটিয়ে ফেলেছেন। একটা ফেসিবাদ, একটা মানে এটাকে বলা হয় স্বৈরতন্ত্র, স্বৈরাচারকে নিপাত ঘটানোর জন্য, পতিত করার জন্য জনগণ নেমে গেছেন। কাজেই ভারতে সেখানে নাগরিকরা তো অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ হিন্দু। এখানে ধর্মটা কি, এটা খুব একটা মানে গুরুত্ব বহন করে না রাজনীতির ক্ষেত্রে। দেখতে হবে জনগণ যদি সেখানে নিষ্পেষিত হয়ে থাকেন, নির্যাতিত হয়ে থাকেন, ক্ষমতাসীনরা যদি ক্ষমতার অপব্যবহার করে থাকে, এবং তারাও যদি সেখানে একটা ফেসিবাদের মতো প্রতিষ্ঠা করে থাকে, এবং তারা যদি জোর জবরদস্তি করে অপরাজনীতি করে সেই দেশটাকে কন্ট্রোল করার চেষ্টা করে থাকে, তাহলে জনগণ একসঙ্গে একসময় বিস্ফোরিত হতে পারেন। এটা খুব স্বাভাবিক, এবং সেদিকে ভারত হয়তো বা আগাচ্ছে, এবং এটা আমরা এর বাস্তবায়ন দেখতেও পারি।